অপলক তাকিয়েছে, হঠাৎ করে ঘোর কাটলো কারোর হাতের স্পর্শে। পেছন ফিরতেই ভাইয়া কেমন আছো? রোদেলা, কত বড় হয়ে গেছে আমার ছোট বোনটা। ভাইয়া জানো তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত ভালো নেই ভাইয়া। আর বাবা? মন খারাপ করে রোদেলা বলল, বাবার স্বামী তো তোমার নামেই নেওয়াই যায় না। তাই নাকি? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি বাবার ভুল ভাঙবে আর বাবা আমাকে কাছে টেনে নেবে, দেখিস। আচ্ছা ভাইয়া চলো, অডিটোরিয়ামের দিকে ফাংশন শুরু হবে এক্ষুনি। তারপর রোদেলার রুদ্র অডিটোরিয়ামে গিয়ে সিটে বসে পড়ল। অডিটোরিয়ামের পর্দা সরতেই রুদ্রের চোখ আটকে গেল তার দেখা সে চেনা চোখে। ছোঁয়া নাচছে। কিছুক্ষণ নাচ হওয়ার পরে ছোঁয়া তার মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল, আর রুদ্র হা হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। পুরোটা নাচ অবাক হয়ে দেখছিল রুদ্র। কেন জানো চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না তার। রুদ্রের ঘোর কাটল সবার হাত তালিতে। মানে নাচ শেষ। এই ভাইয়া ও হ্যাঁ, কি বল? কে নাচলো বলো তো? আমি কি করে জানবো? আমি কি কাউকে চিনি নাকি? ভাইয়া তোর মনে নেই? কি মনে থাকবে? এতক্ষণ তোমার বউ ছড়ি সোয়া আপু নাচলো, আমার এবছরে সিনিয়র। মানে এটা ছোঁয়া ছিল? ভাইয়া এটা সোয়া আপু ছিল। ছোঁয়ার নাচ শেষ হতে ড্রেস বদলাতে চলে গেল। রোদেলা, তুই একটু দাঁড়া, আমি আসছি। বলেই রুদ্র ছোঁয়া পেছন পেছন গেল। গ্রিন রুমে ঢুকে ছোঁয়া তার পিঠের চেইন খোলার চেষ্টা করছে। গ্রিন রুমের ডোর স্লাইডার সিস্টেম হওয়াতে ছোঁয়া দরজা বন্ধ করেছে ঠিকই, কিন্তু লক করেনি। আর রুদ্র সেই দরজা খুলে দেখে ছোঁয়া দাঁড়িয়ে পিঠের চেইন খোলার চেষ্টা করছে। কারণ দরজা খোলার আওয়াজ পেয়ে, এই মিম এদিকে আয়, চেনটা খুলতে পারছে না, হাত ব্যথা হয়ে গেল, খুলে দে। রুদ্র কি করবে বুঝতে পারছে না। ছোঁয়া ডেকেই যাচ্ছে। রুদ্র কি করবে বুঝতে পারছে না, তাই সে তার পকেট থেকে রুমাল বের করে চোখ বেঁধে নিল আর ছোঁয়ার কাছে যেয়ে তার জামার হুক খুলে দিল। যখন রুদ্র ছোঁয়ার এত কাছে গেল, তার মাঝে বয়ে যাচ্ছিল এক আলাদা অনুভূতি। ছোঁয়ার কিছু চুল এসে পড়েছিল তার মুখে। ছোঁয়ার চুলের ঘ্রাণ যেন তাকে মাতাল করে দিচ্ছিল। উফ, বাঁচালি মিম। বলেই পিছে তাকাতেই ছোঁয়া অবাক। আপনি আপনি কে? আর এই মেয়েদের রুমে কি? আসলে আমি গেস্ট, কলেজের কোথায় কি জানি না, ওয়াশরুম খুঁজতে এসে দেখলাম আপনার হেল্প লাগবে, তাই। তাই চলে আসলেন তাই না? আমি মিমকে ডেকেছি, আপনাকে না। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি চোখে রুমাল বেঁধে এসেছি। ছোঁয়া দেখলো সত্য লোকটা চোখের রুমাল বেঁধে আছে। তার মানে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ লোকটা না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এখন যান এখান থেকে। রুদ্র মুচকি হেসে চলে গেল। এই ভাইয়া কই গিয়েছিলাম? আমি কত খুঁজেছিলাম। তোর ভাবির কাছে গিয়েছিলাম রে। মানে ছোয়া আপু তোমাকে আস্ত রাখলো? আরে তোর ভাবি তো আমাকে চিনতেই পারেনি, সে কবে দেখা হয়েছিল মনে আছে নাকি তার? তাহলে দেখো কিভাবে হলো। তারপর রুদ্র রোদেলাকে সব খুলে বলল। ভাইয়া তোমার ভাগ্য ছোয়া আপু তোমাকে চিনতে পারেনি, চিনতে পারলে খবর ছিল তোমার। কেন, কি করতো আমাকে? ফোন করে ফেলতো। তুমি চলে যাওয়ার পর মা একদিন ছোয়া আপুকে বোঝাতে চেয়েছিল যে তুমি কোনো অপরাধ করনি, কিন্তু ছোয়া আপু বলেছিল তার বাবাকে সে খুন করেছে। তাকে সামনে পেলে সে
তাকে খুন করবে। আমি তো খুন হয়ে গেছি। কি কি বললো ভাইয়া? কিছু না, তবে শুনে রাখ, আমি তোর ভাবিকে আমার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। মানে তুমি কেন সোয়াপুকে ভাবি ভাবি বলছো? তুমি তো ওই বিয়েটা মানতে না, আর সোয়াপু মানে না। তবে ছোঁয়া তোর ভাবি, আপাতত এতটুকু মাথায় ঢুকিয়ে নে। আর ছোঁয়া তোর সাথে কথা বলে? বলো তো। ভালো, শোন, ছোঁয়া যেন না জানে আমি তোর ভাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ বুঝতে পারছি না, তবে আমার বিশ্বাস আমার ভাই ভুল কিছু করবে না। আমার লক্ষ্মী বোন, আমার ওপরে এই বিশ্বাসটা রাখিস। আজ আসি, আমি আবার আসবো। আচ্ছা ভাইয়া। বর্তমান। ছোঁয়া, এসে গিয়েছি, নামো। ছোঁয়া রৌদ্রের দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নামলো। ভেতরে ঢুকতেই দোহা দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরলো। আপু, কি হয়েছে আমার আপুটার? এই তো আপু, এসে গেছি। আমরা এক্ষুনি বাড়ি যাবো। দোহা, আপু তুমি কোথায় ছিলে? তোমাকে গুন্ডারা কেন ধরে নিয়ে গেছিল? আর রুদ্র ভাইয়া ওদের কিছু বলেনি কেন? আসলে দোহা, আমরা তো একটা খেলা করেছি। ওই যে তুমি গেম খেলো না, সবাইকে কিডন্যাপ করে আর হিরো এসে বাঁচায়, সেইটা। ও তাই? আমি তো জানতামই না। বোকামি, এবার কান্না মুছো। আচ্ছা আপু, এই গেমের হিরো কি রুদ্র ভাইয়া? ছোঁয়া এক পলক রুদ্রের দিকে তাকালো, আর রুদ্র ছোঁয়ার দিকে। দোহার উত্তর না দিয়ে, আচ্ছা দোহা, তুমি কিছু খেয়েছো? আসলে ম্যাম, আমরা খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি। এখন কিছু খাবার নিয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। তারপর একটা মেয়ে খাবার এনে ছোঁয়ার হাতে দিল, আর ছোঁয়া দোহাকে গল্প করতে করতে খাইয়ে দিল। ছোঁয়া আর দোহা হাসাহাসি করছে, দুষ্টুমি করছে। রুদ্রের ছোঁয়ার এই রূপটা খুব ভালো লাগে। সে যে ছোঁয়াকে এমনই হাসি খুশি দেখতে চায়। রুদ্রের খুব ইচ্ছে করে ছোঁয়া রুদ্রের সাথে হাসবে, দুষ্টুমি করবে, কিন্তু কবে যে রুদ্রের এই ইচ্ছেটা সত্যি হবে রুদ্র নিজেও জানে না। দোহাকে খাওয়ানো শেষ করে, আপনার সাথে কিছু কথা আছে। বলো। এখানে না, একটু আলাদা চলুন। হায় আল্লাহ, আমার বউটা দেখি এখন আমাকে ছাড়া থাকতেই পারছে না। এখন না জান, তুমি যা চাইবা তা রাতে দিব। এখন দোয়া আছে তো। আপনার ফাও কথা বন্ধ করুন প্লিজ। আচ্ছা চলো। ছোঁয়া আর রুদ্র আলাদা একটা রুমে গেল। প্লিজ দোহাকে ছেড়ে দিন। কেন? ও কি কোনো অপরাধ করেছে? আমাদের মাঝে ঝামেলা, ওকে কেন আনছেন? যেটা চাইছেন সেটাই তো পেয়েছেন, তাই না? মানে? মানে আমার শরীর, এটাই তো চেয়েছিলেন, সেটাই পেয়েছেন। ছোঁয়ার এই কথা শুনে রুদ্রের রাগ এতটাই বেড়ে গেল, রুদ্র ছোঁয়াকে জোরে থাপ্পড় দিল। ছোঁয়া গালে হাত দিয়ে নিচে বসে পড়ল আর বলতে লাগলো, আমাকে মেরে ফেলেন, যা ইচ্ছা করেন, আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। আপনি যা চান এরপর থেকে যখন চাইবেন তখনই তো পাবেন, তবে আমার ফ্যামিলিকে কোনো কষ্ট দেবেন না। রুদ্রের পা ধরে ছোঁয়া বলতে লাগলো, প্লিজ ওদের মুক্তি দিন, আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো। এবার রুদ্র ছোঁয়া উঠিয়ে ছোঁয়া দুই গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে, আর সারা জীবন সেখানেই থাকবে। ছেড়ে দিন ওদের প্লিজ। রুদ্র ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে ছোঁয়াকে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দিল আর ডোর লক করে দিল। ছোঁয়া চেঁচামেচি করছে। প্লিজ রুদ্র, ছেড়ে দিন, আমি দোহার কাছে যাব। সারা রাস্তা ছোঁয়া এই একই কথা বলল। রুদ্র শুনেও না শোনার ভান করছে। বাসায় গিয়ে গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে টানতে টানতে বাসায় নিয়ে গেল। তারপর বিছানায় ছুঁড়ে মারলো ছোঁয়াকে। বিছানায় ছুঁড়ে মারাতে ছোঁয়া হাতে বেশ ব্যথা পেল। কি হয়েছে? আমাকে কেন এখানে আনলেন? আর দোহাকে কেন আনলেন না? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। একদম চুপ, আর একটা কথা বলবি না। মনে আছে, ভালোবাসি বলে একটা সময় যা বলতি তাই বিশ্বাস করতাম, কিন্তু তুই তার কি মূল্য দিলি বল? পালাতে চেয়েছিস বারবার, কিন্তু তুই ভুলে গেছিলি এই রুদ্রের কাছ থেকে তুই পালাতে পারবি না। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। আমাকে বোকা ভাবিস তাই না? হাস দোয়াকে আবার ছেড়ে দিই আর তুই সুযোগ বুঝে পালিয়ে যা। ওই ভুল করিস না ছোঁয়া,
আমি তোকে এতটাই ভালোবাসি যে আর বললাম না। আমার পাগলামি আর দেখতে চাস না, খুব খারাপ হয়ে যাবে। ছোঁয়ার কান্না দেখে রুদ্র ছোঁয়ার চুলের মুঠি ধরে ছোঁয়ার মুখ উঁচু করে বলতে লাগলো, কেন ছোঁয়া, কেন? আমাকে কি একটু ভালোবাসা যায় না? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত ছটফট করি। আপনি একটা খুনি, আর একটা খুনিকে ভালোবাসার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আমার বাবাকে কেড়ে নিয়েছেন আপনি, আমাকে অপবিত্র করেছেন আপনি। রুদ্র নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ছোঁয়াকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর খাটের কোণের সাথে লেগে ছোঁয়ার কপালটা কেটে গেল। ছোঁয়া অনেক দুর্বল, কিছুদিন যাবত তার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। ছোঁয়ার মাথা ঘুরতে লাগলো আর একটা সময় অজ্ঞান হয়ে গেল ছোঁয়া। এতক্ষণে যেন রুদ্রের ঘোর কাটলো। ছোঁয়া, হেই ছোঁয়া, কি হলো? জান, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় এটা কি করলাম? জান, হেই জান, কথা বলো। রুদ্র বিছানা থেকে নেমে মেডিসিন বক্স এনে ছোঁয়ার মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর ডক্টরকে ফোন দিল। মিস্টার রুদ্র, মেয়েটি আপনার কে হয়? আমার ওয়াইফ। আসলে মেয়েটি খুব দুর্বল, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, তাই একটু চোট পেতেই সেন্সলেস হয়ে গিয়েছে। এই স্যালাইন শেষ হলে সে ভালো অনুভব করবে, একটু খেয়াল রাখবেন। ওকে ডাক্তার, ধন্যবাদ। ডক্টর চলে যাওয়ার পর রুদ্র যে ছোঁয়ার পাশে বসে, হাতে স্যালাইন পুশ করা ছোঁয়া আর রুদ্র বসে ছোঁয়াকে দেখতে থাকে আর আগের দিন কলার কথা ভাবতে থাকে। সেদিন বাসায় যে রুদ্র শুধু ছোঁয়ার কথাই ভাবছিল, তার ইচ্ছে করছিল ছোঁয়ার সামনে যে অধিকার খাটিয়ে বলতে, তুমি আমার বউ, আমার সাথেই তোমাকে যেতে হবে। কিন্তু না, সেটা করতে পারবে না। উফ, কেন আমি আগে ছোঁয়াকে এমনভাবে দেখলাম না? দেখলে হয়তো আজ ছোঁয়া আর আমি একসাথে হতাম। এসব ভাবছে রুদ্র, এরই মাঝে রোদেলা ফোন দেয়। হ্যালো ভাইয়া, বল। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি? সোয়াফুর এফবিআইডি। সত্যি? তাড়াতাড়ি দে। না, এভাবে হবে না, আগে বল আমাকে কি দিবি। তুই যা চাইবি। ওকে ভাইয়া, সময় হলে চেয়ে নিব। আচ্ছা আমার লক্ষ্মী বোন, প্লিজ ভাইকে ভাবির আইডিটা দে তাড়াতাড়ি। তারপর রোদেলা ছোঁয়া এফবি আইডি দিল রুদ্রকে। রুদ্র ছোঁয়ার এফবি পিকগুলো দেখছে, ছোঁয়ার শাড়ি পরা কিছু ছবি। আর রুদ্র খেয়াল করলো ছোঁয়ার চুলও অনেক লম্বা। রুদ্র বারবার ছোঁয়ার ছবিগুলো জুম করে দেখতে লাগলো। ছোঁয়ার ছবিগুলো থেকে যেন চোখ ফেরাতে ইচ্ছে করছে না তার। রুদ্র খাতা আর কলম নিয়ে বসলো। এর আগে কারোর জন্য কবিতা লেখেনি রুদ্র। কবিতা দূরের কথা, ভালো লাগাও অনুভব করে। সে ছোট্ট বয়স থেকে সে নিজের সাথে লড়াই করে যাচ্ছে, কিন্তু আজ যখন সে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে, তখন যেন তার ইচ্ছে করছে তার প্রিয় মানুষটার জন্য হাজারো কবিতা, হাজারো কাব্য রচনা করা তার জন্য কোনো ব্যাপারই না। তাই একটা কবিতা লিখেই ফেলল রুদ্র। যদি কোনো গল্প লেখি, ওগো তোমায় নিয়ে সখী, এসো আমার চিলে কোঠায়, শোনাই এ আবৃত্তি। তুমি মন্ত্র তালে শোনো, ওগো আমার বিনার বাণী, ওগো তোমার কাছেই আছি, যেন সন্ধ্যা সাজে সাজি। যে রুদ্রের জীবনে এতদিন ছিল না, আজ সে খুঁজে পেয়েছে জীবনের ছন্দ। সে কি পারবে ছোঁয়ার ভালোবাসা আদায় করতে? এদিকে ছোঁয়া ভাবছে, আজ শুধু না বুঝে লোকটাকে ওভাবে বলা ঠিক হয়নি। পরে যে সরি বলবো, লোকটাকে আর খুঁজেই পেলাম না। উফ আল্লাহ, লোকটাকে যেন সরি বলার জন্য খুঁজে পাই। এই ছোঁয়া, খেতে আয় মা। এসেছে আম্মু। দোহা কি করে? কি আর করবে, আমার রুমে বসে ড্রয়িং করছে। ও আচ্ছা, আম্মু যাও, আমি দোহাকে নিয়ে আসছি। কি করে আমার আম্মুটা? আপু, তুমি দেখো, আমি আমাদের সবার ছবি আঁকছি। এটা আম্মু, এটা তুমি, এটা আব্বু, এটা আপু, আর এটা আমি। দোহা ড্রয়িং দেখে ছোঁয়ার চোখ ভিজে উঠল, কারণ দোহা যেই ছবি এঁকেছে তা কখনোই হয়তো সত্যি হবে না। তারপরও নিজেকে সামলে বলল ছোঁয়া, আমার আপু তো খুব সুন্দর ড্রয়িং করে, আমি তো জানতামই না। আমাকে শেখাবা? না আপু, আমি এখন অনেক ব্যস্ত, তোমাকে পরে শেখাবো।
দোহার কথা শুনে ছোঁয়া হেসে দিল। আচ্ছা, আপনি যখন ফ্রি হবেন তখন শেখাবেন। এখন একটু সময় করে খেতে চলুন ম্যাম। আমি এখন ফ্রি আছি আপু, চলো খেতে যাই। তারপর ছোঁয়ার আম্মু দোহা গল্প করতে করতে খেয়ে নিল।